ইনি কে? কাজী সাহেব দোলনের বিয়ে পড়াতে আসছে, তবে অরিজিনাল না ডুপ্লিকেট এটা নিয়ে একটা প্রশ্ন আছে। মনে হচ্ছে একটা সিটিং বাজি রয়েছে। শোনেন কাজী সাহেব, জি। আপনি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা জানার আমার কোনো দরকার নাই, এখন সেটা জেনে লাভও নাই, ঠিক আছে? চলে যখন এসেছেন বসেন, খাওয়া দাওয়া করেন, তারপর চলে যান, ঠিক আছে? ভাই সাহেব, এখন আর ওই যে অরিজিনাল আর ডুপ্লিকেট এটা খুঁজে লাভ নেই ভাই। ভাই আমি আপনার দুটো পাই করি, দুটো পাই করি ভাই। এই অরিজিনাল কাজ হলো যে উনি ছুটিতে গেছেন, আমি হচ্ছে কি অফিসের পিয়ন, এই এক্সট্রা দুটো পয়সা কামানোর জন্য আসিছি ভাই। ভাই দয়া লাগে ভাই, আপনি আমার এই যে পেটে লাথি দিবেন না ভাই। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা বেশি পাইলে পারে আসুন, বসেন বসেন, খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বব টপ নিয়েছে তো? হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে, ওইসব সব ঠিক আছে। কি সুন্দর লাগতেছে আমার মেয়েরে, মনে হচ্ছে পুরীর দেশের রাজকন্যা। ও যদি পরিদেশের রাজকন্যা হয় 2 নম্বর মা, তাহলে তো আপনি পরিদেশের রাজরানী হবেন। এই শুভ দিনে তোমার কে আসতে কয়েছে? আমার মেয়ের জীবনে অকল্যাণ ডাকতে এসেছে। সি 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 সি, ও হচ্ছে আমার ছোট বোন, আমি ওর জীবনে অকল্যাণ ডাকতে পারি? থামো, বড় বড় কথা উস্তাদ। যাও যাও, বাইরে যাও। শুনেন, 2 নম্বর মা বলে ডাকলেও তো আপনি আমার মা, এক মেয়ের বিয়েতে আপনি আরেক মেয়েকে অ্যালাউ করবেন না, এইটা কি হয়? মা বলে যদি মানতে তাহলে শুধু মা বলে ডাকতে, 2 নম্বর মা বলে অপমান করতে না। যাও তুমি, না গেলে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। যাও। আহ মা, এগুলি কি হচ্ছে? এই চুপ কর, এটা হচ্ছে আমার আর আমার 2 নম্বর মায়ের মধ্যে ঝগড়া চলতেছে, এর মধ্যে তুই নাক গলাবি না তো। 2 নম্বর মা নেন, সিটিটা পড়েন, ধরেন পড়েন। কিসের চিঠি এটা? কি লিখেছে, বাংলা না অঙ্ক? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই দোলন দেখ তো কি লিখেছে। আমার যে মনের অবস্থা, তাতে এই মুহূর্তে এই সিডি পড়ার ধৈর্য আমার নাই। তুমি স্বর্ণপুরে দাও। ও তোমার সত্তর, কি পড়তে কি পড়বে কিটা জানে। আর বেনু, বেনু, কি হয়েছে মা? এ কি, যার সাথে আমাকে কথাবার্তা সব বন্ধ সে এইখানে? এই যে দেখ, কোথেকে এক চিঠি নিয়ে এসেছে, পড়ে দেখ। শ্রদ্ধেয় মামাযোগ মানুষ, আমার কথাগুলো আমি মুখে আপনাদের জানাইতে পারিলাম না বলে চিঠির মাধ্যমে জানাইতেছি। দোলন গতকাল আমাকে প্রশ্ন করিয়াছিল আমি ভার্সিটিতে কারো সাথে ভাব ভালোবাসায় জড়াইয়া পড়িয়াছি কিনা। আমি উত্তরে তাহাকে বলিয়াছিলাম, না, আমি কাহাকেও ভালোবাসিতে পারি নাই। আসলে উত্তরটি সঠিক ছিল না। আসলে আমি সীমা নামে এক মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার পিতামাতা এবং আপনাদের কথা ভাবিয়া তাহা কাউকেও বলিতে পারি নাই। বলিলে আপনারা কষ্ট পাইবেন, আমার কবরবাসী নানির ইচ্ছাটা পূরণ হইবে না ভেবে আপনারা আমাকে মন্দ বলিবেন, তাই বলিতে পারি নাই। কিন্তু আপনাদের এখানে আসিয়া আমি বুঝিতে পারিলাম দোলনেরও ঠিক একই অবস্থা। বিবাহ মানে একে একে মিলিয়া ফলাফল হয় এক, কিন্তু আমাদের বিবাহে একে একে মিলিয়া ফলাফল এক হইবে না, 2ই থাকিয়া যাইবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আপনাদের মুখ রক্ষা করিতে গিয়ে আমাদের সুখ নষ্ট করিব না। আমি চলিয়া গেলাম। আমার বিলাকবোর্ড আর কিছু কাপড় চোপড় থাকিয়া গেল, কোনো এক সময় তেড়াকির দিয়া পাঠাইয়া দিবেন। আপনারা আমাকে ক্ষমা করিবেন। ইতি গণিতপুত্র মহসিন। কেল্লা ফতে মহসিন, তুমি দীর্ঘজীবী হও। এই খবরটা অনেকটা আমার জানাতেই হবে। কি হয়েছে কি? হ্যাঁ, তো চিল্লাচিল্লি কিসে? এই যে এই চিঠিটা আপনি পড়ে দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। মহসেন, তোমার মতো নম্র নম্র ভদ্র ছেলে এটা করতে পারলে? হ্যাঁ, দিকে কাজে এসে বসে আছে মালা বানু,
এখন কি হবে? আমারে জিজ্ঞেস করতেছেন কেন? এই যে আপনার 10 জাল মেয়ে বসে আছে, ওরে জিজ্ঞেস করেন। ওই তো ঘটিয়েছে সব। মা, তুই তুই মহসেনকে দিয়ে চিঠি লিখেছিস? কই মহসেন কই? এ বিয়ে হবে, এ বিয়ে হতেই হবে। হ্যাঁ আব্বা, আপনি ঠিকই বলেছেন, এই বিয়ে হতেই হবে। আপনি যান, মহাসেন ভাইরে ডেকে নিয়ে আসেন, যান। ঢং করিস নে। মহসিন থাকলে এই কথা কতি? এখন আপনার 10 জাল মেয়ের কি বিচার করবেন সেটা করেন। সে আমাদের মুখে চুনকালি দেওয়ার জন্য এই কাজ করেছে। আরে 2 নম্বর মা, আপনি তো দেখি আমার আর আমার আব্বাজানের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য ভালোই ফোন দিয়ে উঠেছেন। আমি এখন যদি বলি এই চিঠিটা আপনি লিখাইছেন মহসিনরে দিয়ে, মহসিনরে আপনি এই চিঠি লিখায় আমার হাতে দিয়ে তারপর চলে যেতে বলেছেন, যেন সব দোষ আমার ঘরে চলে আসে, তাইলে? আমি আমি দেখতেছেন আপনার ইংলিশ মেয়ে কি বলতেছে? আমি নাকি মহসিনটা ভাগাইছি? হতেই তো পারে। কাল রাতে তুমি দোলনের বিয়ে মহসিনের সাথে না দিয়ে টগরের সাথে দিতে চেয়েছিলে। কি বলনি? বলো। তাই বলে আমি? থাক, আর কথা করতে হবে না। গোলাপ টগর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর তুমি সে গোলাপ টগরের সাথে যোগ দিয়েছো। আমার তখনই বোঝা উচিত ছিল। আপনি কি পাগল হলেন নাকি? একটা শয়তানির কথায় বিশ্বাসে আমারে আপনি সন্দেহ করতেছেন? আমি কেন তাদের ষড়যন্ত্রে যোগ দিতে যাব? কারণ তুমি একমাত্র মানুষ যে চাও না আমি চেয়ারম্যানের ইলেকশনে কন্টেস্ট করি, তাই তুমি ওদের সাথে যোগ দিয়েছ। আমিও চেয়ারম্যান ইলেকশন করে তোমার দেখাই দেবো যে কোনো ষড়যন্ত্র আমার চেয়ারম্যানের ইলেকশন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তার মানে আপনি আবার ইলেকশন করবেন? হ্যাঁ, আমি সিধাই সিদ্ধান্ত নিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার এই কি সর্বনাশ হলো রে আল্লাহ। ও দলন দলন, যা তো যা, ওই চুলার থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে ওই মায়ের আমি চুলে আগুন দেবো। যা, উঠ। মা, আম্মু, মাথা ঠান্ডা করে বসো। মহাসেন ভাইয়ের ঝামেলাটা তো কেটে গেছে, এখন আমি মুক্ত। এখন আমি শুধু তোমারে নিয়ে চিন্তা করব। শোনেন 2 নম্বর আম্মা, মহসিন যে নিজ ইচ্ছায় চলে গিয়েছে এটা তার সিটি পড়লেই বুঝে যাচ্ছে, কিন্তু আপনি এটা সুযোগ নিয়ে সব দোষ আমার ঘরে চাপাই দিতে চাচ্ছিলেন, আমার আব্বার নজরে আমারে খারাপ করতে চাচ্ছিলেন। এর জন্য আমি উল্টা দোষটা আপনার ঘরে চাপাই দিলাম। শুনেন, ইট মারলে পাটকেল খেতে হয়। স্বর্ণবু, আর কিছু বলো না তো, তুমি এখন যাও। আসলি 2 নম্বর মা, আসসালামু আলাইকুম। তুই না কইলি এখন থেকে আমার সব ভাত তোর? এক কাজ কর, ওই 10 জাল মেয়েটাকে এই গ্রাম ছাড়ার ব্যবস্থা কর। মা, সব হবে, তুমি আগে চুপ করো তো, আর চিন্তা করো। আব্বা যে ইলেকশন করার জন্য ঘোষণা দিয়ে গেল, সেটার কি হবে? সেটা আমি ভাব। আগে তুই এই 10 জাল মেয়েটাকে গ্রাম ছাড়ার ব্যবস্থা কর। ওর ঘরে আগুন দে, চুলে আগুন দে। মা, তুমি চুপ করো, মা চুপ করো, মাথা ঠান্ডা করো, চুপ করো বসো। কি ব্যাপার? আমি তোমার একটা সুসংবাদ দিতে আসলাম আর তুমি মুখ ভার করে আছো। আপনি আর কি সুসংবাদ দেবেন? সুসংবাদ যা দেয়ার আপনার আব্বা আমাকে দিয়ে দিয়েছে। আব্বা কিভাবে দেবে? আব্বা সংবাদ পাওয়ার আগেই তো আমি ছুটে চলে আসছি। ছুটে আসার আগে আপনার আব্বার কাছ থেকে শুনে আসা উচিত ছিল তিনি আমাদের সাথে কি ব্যবহার করেছে। কোনো মানুষ মানুষের সাথে এরম ব্যবহার করে কিনা সেটা আপনার জানা উচিত ছিল। কেন? আব্বা তোমারে কি কিছু বলিছে? তোমারে অপমান করেছে? সেটা আপনার আব্বার কাছে যেই শুনেন আপনি এবার আসতে পারেন। তোমার সাথে আসলে আমার তেলে জলের মতো সম্পর্ক। তেল জল জীবনে যেমন এক হয় না, তেমনি তোমার সাথে আমার জীবনে কোনো দিন মিল হবে না। একটা না একটা সমস্যা লাইগেই আছে। আচ্ছা, আব্বা কি বলিছে জানতে পারি? বললাম না আপনার আব্বার কাছে গিয়ে শোনেন গে, যান এখন। আচ্ছা, যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা কই, তুমি শুনে রাখো। মহাসেন চলে গেছে, তোলন আর মহাসেনের বিয়ে হচ্ছে না। মহাসেন ইউনিভার্সিটিতে সীমা নামে একটা মেয়েরে ভালোবাসে। আমি গেলাম।
ধন্যবু বোধহয় কিছুই করতে পারেনি, দোলনের বিয়েটা সে বন্ধ করতে পারেনি। পারলে এতক্ষণে সে খবর নিয়ে চলে আসতো, তাই না? সৎ ভাই, আপনাকে আমি কতবার করে বলতেছি যে দুলনে ভুলে যান। বিকাল 5টার সময় কলমা পড়ার কথা, এখন কয়টা বাজে রে জবা? শুয়া 5টা। সোয়া 5টা বাজে? তার মানে তো বিবাহ হয়ে গিয়েছে। আইনগতভাবে দোলন এখন মহাসেনের স্ত্রী। তুই বাইরে বেলা মারে যাবা, তুই মাইরে ফেল, আর তা না হলে তোর ওই জাদুর তুক তাক তাক তুক দিয়ে আমার তুই মনে করে পাথর বানায় ফেল। পাথর না, আপনাকে আমি 2 দিনের ভিতরে বিবাহ দিব। দুলনের বিয়ে হয়ে গেছে, তাতে আমি খুশি হয়েছি। মহাসেনের সাথে যদি বিয়ে না হতো তাহলে পরে আমি আপনাকে তার সাথে বিয়ে করতে দিতাম না। দুলনের আব্বা যেভাবে আমার আর পেখমরে অপমান করে বাইর করে দিয়েছে, এরপরে ওই বাড়ির কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারি না। আরে জবা, প্রেম তো দুর্ব্যবহার, অপমান এসব কিছুই বোঝে না। থাক, এসব কথা বললে আর কি হবে? দোলন তো এখন আর আমার কেউ না, সে এখন হচ্ছে গণিত পুত্র মহাসেনের। না, দোলন গণিত পুত্র মহাসেনের না। হ্যাঁ, তার মানে কি? না, বিয়ে হয়নি। এ তুমি কি শোনালে? হ্যাঁ, আমার তো নিজের একদম পাখির পালকের মতো হালকা লাগতেছে, মনে হচ্ছে যে শরীর থেকে একটা মানে 10 মনে পাথর সরে গেল। তুই কি করে জানলি পেখম? তুই নিশ্চয়ই নির্লজ্জের মতো দুলনদের বাড়িতে গেছিলি না? না, বেন খুনকার এসে বলে গিয়েছে। তুই বেনু খুনকারের সাথে কথা বলেছিস? তোকে না করাল করালাম যে ওই বাড়ির কারোর সাথে কোনো কথা বলবি না, কোনো সম্পর্ক রাখবি না, তারপর তুই নির্লজ্জ বেহায়ার মতো তাদের সাথে কথা বলেছিস। হ্যাঁ, বাইরে বাইরে আমার বাড়ি থেকে, নির্লজ্জ কোথাকার। উফ, আন্দাজে কথা না জেনে গালিগালাজ করিস না তো। আমি বেনু খুনকারের সাথে কথা বলিনি, উল্টো তারে খেদিয়ে দিচ্ছিলাম। তারপরে সে যাওয়ার পথে বলে গিয়েছে। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু ছোট ভাই, আমি তোমারে পরিষ্কার করে বলে দিতেছি, খুনকার চাচা এসে যদি আমগের কাছে ক্ষমা না চায়, তাহলে পরে তুমি দুলনের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না। যদি রাখো তাহলে আমি বিষ খাবো। এ জবা, এ তুই কি পণ করতেছিস? এ কি পণ করলি তুই? যে ভাই বোনের অপমানের প্রতিশোধ নিতে পারে না, তার জন্য এছাড়া আর কোনো পথ নেই। আমি বিষ খাবো। এ জবা, এ পেখম, জবা এটা কি পণ করে গেল? হ্যাঁ, আমার তো সবকিছু ওলট পালট হয়ে গেল। কিছুই ওলট পালট হয়নি টগর ভাই। মহসেন ভাইয়ের সাথে বিয়ে হয়নি তাই বলে কি খুনকার চাচা আপনার সাথে দোলনের বিয়ে দেবে? কোনোদিনও না। কি হলো? রিহার্সেল বাদ দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কিসে রিহার্সাল? আজকে তো রিহার্সাল হবে না। কেন হবে না? আপনি মনে কিছু জানেন না? সব কিছু জানি, তারপরে রিহার্সাল হবে। চলেন আমার সাথে। নটরাজ দা, নটরাজ দা, নটরাজ দা, নটরাজ দা, রিহার্সাল শুরু করতে হবে, বাইরে আসেন। নটরাজ দা কারোর সাথে কথা বলতেছে না। আপনার আব্বা পালা বন্ধ করে দেওয়ার পর থেকে সে ধন্দ মরে গেছে। দুপুরের পর থেকে সে ঘর থেকে বেরোচ্ছে না। বার হচ্ছে না বলে যে হবেন না তার তো কোনো গ্যারান্টি নাই। নটরাজ দা, নটরাজ দা, বাইরে আসেন তো। নটরাজ দারে তোমার কি দরকার স্বর্ণলতা? কি দরকার মানে বন্দনা বৌদি? রিহার্সাল হবে না? তিনি স্যার রিহার্সাল হবে কিভাবে? তুমি কি এখানে ঠাট্টা করতে এসেছো? তোমার বাবা তোমাদেরকে পালায় পাঠ করতে দিবে না বলে পুরো পালাটাই বন্ধ করে দিয়েছে, আর তুমি এখানে মহড়া করতে এসেছো। মহড়া করতে এসেছো না মহড়া দেখাতে এসেছো? বন্দনা বৌদি, আপনি অযথা খেপতেছেন। আমার বাবা পালা বন্ধ করতে চেয়েছেন, এটা সত্য। তাই বলি কি আমাদেরকেও পালা বন্ধ করে বসে থাকতে হবে? তার তো কোনো মানে নাই। যুগে যুগে কত মানুষ কতবারই পালা বন্ধ করতে চেয়েছে, তাই বলি কি পালা থেমে আছে বৌদি? দারুণ একটা কথা বললেন তো আপনি। এ ধরনের কথা তো নটরাজ দা তার পালার সংলাপে লেখে, আর সেটা আপনি বাস্তবে বলে ফেললেন। শোনো, তুমি আমাদেরকে আর কোনো বিপদে ফেলতে এসো না স্বর্ণলতা। এমনিই মানুষ আমাদেরকে দুর্বল শ্রেণী হিসেবে জানে, সংখ্যালঘু বলে। সিসি বন্দনা বৌদি, আপনি এসব কি বলতেছেন? আমার আব্বা রিহার্সাল বন্ধ করতে চাচ্ছেন আর আমি রিহার্সাল করতে চাচ্ছি। এর জন্য যা কিছু হবে আমার আর আমার আব্বার মধ্যে হবে। আমি আপনাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। ডাকেন নটরাজ দাকে, ডাকেন। নটরাজ দা, নটরাজ দা, বাইরে আসেন, রিহার্সালের বেলা তো চলে যাচ্ছে।
কিন্তু আমি তো আমার পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলেছি ময়ূরজান। তাতে কোনো সমস্যা নাই নটরাজদা, আপনার পালার সব সংলাপ আমাদের ঠোঁটস্থ, সবাই মিলে বসে আবার পাণ্ডুলিপি তৈরি করে ফেলবো। তুমি তো আমাকে বিস্মিত করলে ময়ূরজান। আমাদের নাট্যশিল্পে এইরকম একজন যোদ্ধারই তো বড় প্রয়োজন, যে শুধু অভিনয় নয়, এই শিল্পকেও রক্ষা করতে এগিয়ে আসবে সবার আগে। নটরাজদা, আজকে আমার বলতে আর কোনো দ্বিধা নেই, এ নারী হচ্ছে আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। বন্দনা বৌদি, একটা খাতা কলম নিয়ে আসেন, পাণ্ডুলিপি আবার তৈরি করতে হবে। যাও, এসো ময়ূরজান। চলেন। আর বেচা কিনা সকালবেলা খান কাপড় কাচা সাবার বেশিছিলাম, সেটা বিকালবেলা ফেরত দিয়ে আবার টাকা নিয়ে গেল। কী করবো খান, নিজের দোকানেতে বেচা বিক্রি হচ্ছে না, তাই নিজের চা নিজে কিনতেছি আর খাচ্ছি, পানও তাই করতেছি। আপনারা তো আমার লস প্রজেক্টের মধ্যে ফেলা দিলেন। এত বেশি কথা বললি তো হবে না লেখক, ধৈর্য ধরতে হবে। যাহা চাই তাহা পাই হচ্ছে গিয়ে তিসখালির একটা ঐতিহ্যবাহী দোকান, এটা বন্ধ করতে হলে শক্ত বুদ্ধি লাগবে। চিন্তা করবে না, আমি বুদ্ধি পেয়ে গিয়েছি। তার আগে তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? এখন আপনারা যা বলবেন তাই তো আমার শুনতে হবে, বলেন কি করতে হবে? আজ বিকেলে দোলনের বিয়ে পড়াতে যে ফলস কাজী এসেছিল, তারে শুধু তুমিই ফলস হিসেবে শনাক্ত করতে পেরেছো। সেটা তো শনাক্ত করেছিলাম, কিন্তু কী লাভ হইল? ভেবেছিলাম দোলনের বিয়ে হবি, একটা ভালো মন্দ খাবো, সেটা তো আর হইল না। আরে ভালো মন্দ খাবার দিন কি চলে গিয়েছে নাকি? শোনো, তুমি কাল বিকেলে ফলস কাজীর বাড়িতে যাও, ওখানে যেয়ে একটা ফলস কাবিননামা তৈরি করবে। ফলস কাজীর কাছে ফলস কাবিননামা? আচ্ছা, আপনি কি বর্তমান ভাবিরে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করতে চাচ্ছেন? আরে দূরো, তালাক দেবার জন্য আবার ফলস কাবিননামা দরকার হয় নাকি? ও তালি তালি কার নামে কাবিননামা? বলতেছি, আগে গুড়া চারেক বিস্কিট দাও, দুটো কলা দাও, আর আলগা পাত্তি মেরে এক কাপ চা বানাও। সারাদিন বেচা বিক্রি হয় না, তাতে কিন্তু লস হয়নি। এবার তো মনে হচ্ছে মেলাটা লস হয়ে যাবে। তা বিল কি দেবেন নাকি মাগনা? কে যায়? এদিকে আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুসান না, এতদিন পরে কোন কামে গ্রামে আসিস? সে একটা জরুরি কাজে আসতেই হলো। আপনারা সবাই কিরাম আছেন? মালা চাচি, খুনকার সাহেব, ছোট খুনকার, সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। তুমি কোন কাজে আসিস সেটা বলো। আসিছি এটা জরুরি কাজে, সেটা তো আপনার কওয়া যাবি না। যাবো হলে গিয়ে ওই ধলাশায়ের বাড়ি। ধলাশায়ের বাড়িতে? জি। সেখানে তোমার কি কাজ আছে? একটা অতি গোপন বিষয় আছে, সেটা আপনাকে বলা যাবে না, বললাম না। লেখত মামা, বাহ রে বাহ, তুমিও শেষমেশ একটা দোকান খুলে বসলে। ভালো ভালো ভালো। তালিপাড়া কি দিবারাত্রি খোলা থাকে? ক্লোজিং হয়ে গেছে? সেরকমই কথা ছিল, কিন্তু সেক্রেটারি সাহেব তো শক্ত কোনো বুদ্ধি বার করতে পারতেছে না। আনতাসে এত কথা বলবে না তো লেখক। হুসান, তুমি যাও। জি। দেখো, এতদিন পর হুসান ধলাশায়ের বাড়িতে কেন যায়? কারণ ধলাশাই হুসান রে কাজে লাগাতে চায়। হুসান খুনকার সাহেবের সব গোপন খবর জানে। সাইজি, ও সাইজি, বাড়ি আছেন সাইজি? হুসানের গলা না? কেডা? হুসানের গলা মনে হচ্ছে? যে আমি হুসান, ভেতরে আসতে পারি? আরে পারবি না কেন? আয় আয়, চলে আয়, চলে আয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরম আছেন সাইজি? হাসি একরকম, দিনকাল তো খুব একটা ভালো না। তা একদিন পরে তুই কি মনে করে? এ আপনার কাছে আসতে হলো একটা জরুরি বিষয় আলাপ করার জন্য। সেটা হচ্ছে খুনকারের মার্শাল চাকরিটা হারানোর পরে দিনকাল খুব খারাপ যাচ্ছিল। শেষমেশ একটা চাকরি পেলাম, পাম্প অপারেটর। রাত জায়গায় জায়গায় ধান খেতে পানি দেয়া। যাক, আমাকে আবার ফিরে যেতে হবে। যেই কাজে আসিছি সেটা আপনাকে বলি। কি কোয়াব টপ দেখেছিস? এই তো ধরে ফেলেছেন সাইজি। এবার আসে আগের মতো আবল তাবল খোয়াব না, খুব ভয়ের একটা খোয়াব দেখেছি সাইজি। আপনি ছাড়া
সেটা সঠিক উত্তর কেউ দিতে পারবি না। বল বল, ভয়ের খোয়াব কি দেখেছিস সেটা খুলে বল। খোয়াবের মধ্যে দেখলাম এক সুন্দরী মেয়ে। না, খারাপ কিছু বলছে না, সুন্দরী যুবতী মেয়ে বলে আবার বুঝবেন না যে প্রেম প্রেম কিছু বলছে। ঘটনা হচ্ছে ওই মেয়েটা আমারে বলল, এ হুসান, ওই দেখ সামনে একটা আগুন জ্বলছে, তুই ওটার মধ্যে ঝাঁপ দে। আমি তাকায় দেখি কি আগুনের গোল্লা, সে আগুন ধাও ধাও করে জ্বলতিছে। আমি তারে কলাম, ওই আগুনের মধ্যে আমি ঝাঁপ দেবো কি করে? ঝাঁপ দিলে কি আমি বাঁচবো? সে আমারে কষছে, তুই তো ঝাঁপই দিলি নে, ঝাঁপ না দিলি কি করে বুঝবি যে তুই বাঁচবি কি মরবি? আগে ঝাঁপ তো দে। সে আমার অনেক পিড়াপিড়ি করতে লাগলো। শেষমেশ আমি সে আগুনের মধ্যে ঝাঁপ দিলাম। আমি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে আগুন নিভে ঠান্ডা পানি হয়ে গেল সাইজি। খুব কঠিন মাঝেদার খোয়াব দেখেছিস সাইজি। খোয়াবটা ভালো না খারাপ? আরে সেটা গণনা না করে বলবো কি করে? দাঁড়া দাঁড়া, আমি ওই আমার গণনার ওই ঝোলাটা নিয়ে আসছি। তা চায়ের স্বাদ কিরাম লাগলো সেক্রেটারি সাহেব? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? সত্যি কথাই বলেন। যাহা চাই তাহা পায়ের মতো চায়ের স্বাদ আমি আর কোথাও পাইনি। তাগের সমান মান হতেই তোমার আরো 10 বছর সাধনা করতে হবে। সাদে কি আমার দোকান দিতে ভয় পাতাম? ওইগুলোর সাথে পাল্লা দিয়া চলা বুকের পাটা লাগে, বাপের ব্যাটার মতো অতি হয়। সেই জন্যই নিয়ম হচ্ছে যেটার সঙ্গে পারবা না সেটারে ক্লিক করে বন্ধ করে দিতে হবে। নাও ধরো, ফলস কাজীর বাড়িতে যে ফলস সিগনেচার মেরে কাবিন নামাটা আমারে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ইটা কার সই? প্রথম অক্ষরটা তো মনে হচ্ছে ধ, ধ। তারপর অক্ষর এটা দন্তন, দন্তন না, ল। আবার আঁকা, ও ধলা সাইজি। আচ্ছা, তা কাবিন নামায় সই কি ধলা সাই নেব? তার মানে ইটা দিয়ে ধলা সাইডে ফাঁসানো হবে, তাই তো? সেটা জানাটা জরুরি, সেটা জানবা যখন দেখবা যাহা চাই তাহা পাই বন্ধ হয়ে গিয়েছে। যাই, চেয়ারম্যান সাহেবের বাড়িতে তার সঙ্গে সলা পরামর্শ করতে হবে। ধলা কাকা গো, আপনি লোকটা তো ভালোই ছিলেন, কিন্তু চেয়ারম্যানের সাথে নাচছি যে আপনি সর্বনাশটা হলো। আমার আর কি করার আছে, আমি আর কি করবো? যাই, সইখান নকল করি। আচ্ছা, এই খোয়াব দেখে যখন ঘুম ভাঙলো তোর, তখন কোন কাতে শুয়েছিলি মনে আছে? বাম, হ্যাঁ সাইজি মনে পড়েছে, ডাইন কাতে শুয়েছিলাম। ডান কাতে। শোন, তোর খোয়াবটা খুবই মারাত্মক খোয়াব। খোয়াবের মাঝে যা খুবই কঠিন। খোয়াবের মধ্যে এক নারী তোরে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছে। তুই সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখলি সেটা আগুন না, আসলে সেটা পানি। তোরে এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে হতে পারে। কেউ একজন তোরে কঠিন পরীক্ষায় ফেলবে। সাইজি আর একটু বুঝাই বলেন। কিছুদিনের মধ্যেই তোরে কেউ একজন কিছু সত্য কথা বলার জন্য ধরবে। সেই সত্যি কথা বললি পরে তোর ক্ষতি হতে পারে, এই ভয়ে তুই সত্যি বলতে চাবি না, কিন্তু সত্যি বলার পরে দেখবি তুই যে ভয় করছিলি সেই ভয় দূর হয়ে যাবে। ও, এইবার বুঝতে পারলাম। আমি আসলে যেটা আগুন মনে করেছি সেটা আসলে আগুন না, সেটা হচ্ছে গিয়ে পানি। হ্যাঁ, কিন্তু খোয়াবের মধ্যে যে আমার আগুনে ঝাঁপ দিতে বলিছে সে কিরা হতে পারে সাইজি? সেটা কি করে বলবো? আমি খোয়াব গুনি, খোয়াবের মাঝে যা বলতে পারি, কিন্তু সেই খোয়াব কবে, কখন, কোথায়, কিভাবে ঘটবে সেটা তো বলতে পারবো না। যাক,
ইরাম ভয় পেয়ে গেছিলাম, তাই পরে মরি ছুটে আপনার কাছে আসিছি। আমি এখন তাহলে যাই সাইজি। একটা জিনিস অবশ্য জানা থাকলো সাইজি, সেটা হচ্ছে ওই আগুন জিনিসটারে আর ভয় পাবো না। কেউ যদি আমার আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলে তাহলে আমি ঝাঁপ দেবো। দেখো সেটা পানি হয়ে গেছে। পেখমে দেখছিল যে ও পেখম পেখম গেছে নটরাজের ওই বিলাস নটরাজের পালার মহড়া করতে। ও আমার খুব ইচ্ছে ছিল সাইজি বিলাস নটরাজদার পালায় একটা পার্ট দেওয়া, সেটা আর হলো না। আসি সাইজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তিন নম্বর দৃশ্যের শেষ ডায়লগটা আমার। ডায়লগ তো সেটা আমি জানি, ডায়লগটা কি সেটা বল। ডায়লগটা হচ্ছে বলাকা তার বান্ধবীরে বলছে বলছে যে জানিস একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে, যে মিলন ভাইয়ের সাথে আমার বোন ময়ূরবুর প্রেম ছিল তার সাথে আমার বিয়ে হচ্ছে। বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এই এত হুড়পার করে বললি ময়ূরজান লিখবি কি করে? ধীরে ধীরে বল। অসুবিধা নাই নটরাজ দা, ডায়লগ আমার মুখস্থ, একটু শুনলে পরে মনে পড়ে যায়। আচ্ছা এবার 4 নাম্বার দৃশ্য। 4 নাম্বার দৃশ্য যেন কার? 4 নম্বর দৃশ্যটা তো আমার। এটা তো বিখ্যাত কমেডিক দৃশ্য, সবারই মনে থাকার কথা। বলাকা আর তার মামার দৃশ্য, মানে ভাইটাল ডায়লগগুলো আমারই। বলেন দৃশ্যটা কি বলেন। ময়ূর আর বলাকার মামা শাবান আলীকে নাস্তা খেতে দেওয়া হয়েছে, কিন্তু পরাটা ডিমের অবস্থা এতই খারাপ শাবান আলীর সেই নাস্তা পছন্দ হয়। হাজার হোক তিনি জমিদার ফ্যামিলির ছেলে। তখন সে প্রথমেই বলে যে ডিমের শরীর এত দুর্বল কেন বুবু? এমন দুর্বল শরীরের ডিম আমার শরীরে বল দেবে কি করিয়া? আমি শাহ ফ্যামিলির ছেলে। তাছাড়া পরাটার অবস্থাও তথই বছর। 10 হাত দূর থেকে পরাটা দিয়ে ঘিয়ের গন্ধ না পেলে সেই পরাটা আমার মুখে তুলিলেন। এই স্বর্ণ, তুই ডায়লগটা লিখতে লিখতে আগে আমি একটা বিচার করে নিই। এই আমার কিসের বিচার? এই যে তোমার নায়ক মিলনরূপী বেনু খুনকার কিরাম মুখটা বাংলার পাশের মতো করে বসে আছে। এই বেনু, মহারার নিয়মগুলি ভুলে গেছিস? বলা ছিল যে মহারা চলাকালীন সময়ে কেউই পেশার মতো মুখ ভার করে বসে থাকতে পারবে না, বাইরে যা কিছুই ঘটুক তা মহারার সময় ভুলে যেতে হবে। সেটা ঠিক আছে বন্ধ নবদ্বীপ, কিন্তু এখন তো আর মহড়া চলতেছে না। নটরাজদার রাগ করে তার নতুন পালার সব পাণ্ডুলিপি পুরায় ফেলিছে, আর এখন সবাই মনে করে করে সেটা লিখতেছে। এর কি মহড়া কয়? শোনো, মহড়া কক্ষে যে কাজই হোক না কেন সেটা মহড়ার অংশ হিসেবে বিবেচিত হয়। সমস্যাটা কি? আমার সমস্যা তো ওই একটাই, সেটা তো সবাই জানে। বুঝেছি, নিশ্চয়ই পেকমের সাথে কোনো ঘটনা ঘটেছে। কি আশ্চর্য ব্যাপার, আমার সাথে ঘটনা হতে যাবে কেন? গোলাপ ভাই আপনি তো খুব আছেন, আমার সাথে কিছু হলে তো আমিও পেশার মতো মুখ করে বসে থাকতাম। সেটাই তো একটা আশ্চর্য ঘটনা। তোমার মতো স্টোনহার্ট হৃদয় যদি আল্লাহ আমারে একটু দিত, আমিও দুঃখ কষ্ট সব ভিতরে লুকিয়ে রেখে তোমার মতো হাসি তামাশা করে বেড়াতে পারতাম। তার মতো ঠিকই আছে, ঘটনা তো তাহলে পেকমের সাথেই ঘটেছে। ঘটনা পেখমের সাথে না, ঘটনার পিছনে আছেন হচ্ছে আমাদের আব্বা জনাব পবন খুনকার, চেয়ারম্যান তিশখালী ইউনিয়ন। উনি জবা আর পেখমরে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিয়েছেন, সেখান থেকে ঘটনার সূত্রপাত। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। খুনকার চাচা কাজটা খুবই খারাপ করেছে। সব কিছু কিন্তু চেয়ারম্যান সাহেব অতি সূক্ষ্ম পরিকল্পনার ভিতর দিয়ে আগায় চলেছে। সূক্ষ্ম পরিকল্পনা? কই, তুই তেমন তো কোনো পরিকল্পনার কথা আমাকে জানাওনি। সব কিছু বুঝতে আপনার এত সময় লাগে কেন? আমি বলতেছিলাম ওই ধলাশাই, গোলাপ টগর আর বিলাস নটরাজের কথা, আপনার বিরোধী পক্ষের কথা। তার মানে তো সবাই, তার মানে তো তারা খুবই স্ট্রং বিরোধী দল। শুধু স্ট্রংই না, তাদের ষড়যন্ত্রের কৌশলও পাকা। আপনার মাসলম্যান হুসেন রে আজ গ্রামে ঢুকতে দেখে আমি সেই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছি। হুসেন গ্রামে ঢুকেছে কি কাজে? কি কাজে আবার? ধলাশাই তারে খবর দিয়ে ডেকে পাঠিয়েছিল। তার মানে ধলাশাই ওই
হুস্তানের মুসলমান হিসেবে রাখতে চাই। চেয়ারম্যান না হতেই মুসলমান নিয়োগ। আরে তাতে কি হয়েছে? ধলাশাই কি আমার এগেন্স্টে ইলেকশনে জিততে পারবে নাকি? আপনার এই সূক্ষ্ম জিনিসটা বোঝার ক্ষমতা যে কবে হবে আল্লাহই জানে। ধলাশাই হুসেনরে খবর দিয়ে নিয়েছে তার সঙ্গে রেখে আপনার বিষয়ে সব কিছু জানার জন্য। কারণ হুসেন আপনার মাসলম্যান ছিল, সে আপনার সব বিষয়ে জানে। হুসেনের কাছ থেকে সব কিছু জেনে হাটে হাড়ি ভাঙবে ধলাশাই। সর্বনাশ, সর্বনাশ! এই যে বিরাট বিপদ! আমার মুসলমান হয়ে সে ধলাশাইয়ের সাপোর্ট দিবে, ওরা আমি খুনি করে ফেলবো। হুসেন এখন আর আপনার মাসলম্যান না। হোমোজিক্যালি তার চাকরিটা খেয়ে কি ভুল করেছেন এখন বুঝতে পারছেন? সে তার চাকরি খাওয়ার প্রতিশোধ এখন তিলে তিলে নেবে। আমার তো বুক ধরপড় করতেছে। এ কি বিপদের কথা শোনালে তুমি? হ্যাঁ, দাঁড়াও, আমার মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে। তারা, তারা, এই তারা, এক বালতি ঠান্ডা পানি আন। কি ব্যাপার? অন্যদিন এক ডাকে চলে আসে, আজকে আসতেছে না কেন? হ্যাঁ, আসবে থেকে তাকে তো মহড়া চলতেছে। মহড়া চলতেছে মানে? আমি নিষেধ করার পরও মহড়া চলতেছে? ও, আমার মাথায় ঠান্ডা পানি ঢালতে হবে। ও, তার মানে আমি যে কোনো সময় হার্ট ফেল করতে পারি। দাঁড়াও, আমি ঠান্ডা পানি ঢেলে আসছি। আমি একটা জিনিস বুঝতে পারিছি। কি বুঝতে পারিছেন তারা ভাই? আচ্ছা তার আগে বলেন, আপনার না পাল্লার মহড়া চলতেছে, আপনি এই সময় এই জায়গায় কেন? পালার নতুন পাণ্ডুলিপি তৈরি হচ্ছে তো, আমারে সেখানে কোনো কাজে লাগবে না, তাই আমারে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাই এবার বলেন কি বুঝতে পারিছেন? আপনি আমার জন্য সেজেছিলেন, সেটা আমি বুঝতে পারিনি। আপনি আমার জন্য সেজেছিলেন কেন, তার মানেই বা কি?